কুড়িগ্রামে দুধকুমার নদের তীরবর্তী এলাকা প্লাবিত, 2 উপজেলার প্রায় 10,000 মানুষ পানিবন্দী। লালমনিরহাটে ডুবেছে তিস্তা পাড়ের নিচু এলাকা। কিছু কিছু বাড়ি আংশিক ডুবে গেছে, তারপর চলাচলের খুব অবস্থা খারাপ। পানি বাড়তেছে খুব, বাড়ি ঘর মনে করেন বর্তমান তলার পথ। নেত্রকোনায় কৃষি ভর্তুকির তালিকায় অনিয়ম, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পরিবর্তে প্রভাবশালীদের স্বজনদের নাম, দ্রুত সংশোধনের দাবি। অনেক কষ্ট করতেছি, কৃষিটা দেওয়ার কথা ছিল, আমরা ফুল কামার গাঁও একটা কাজ পাইনি। আমি এখন রুগী অসুস্থ, আমার নাম দেয় না, কত মানুষের দিয়েছে, যারা গৃহস্থী করছে না এরা দিছে। ময়মনসিংহ সরকারি দপ্তরের অভিযোগ বাক্স যেন তালাবদ্ধ শোপিস। যমুনার পরীক্ষামূলক অনুযোগের 2 সপ্তাহ পর সাড়া দিয়েছে মাত্র একটি অফিস। অনেকে আবার আসে, সরাসরি ফিজিক্যালি আসে, এসে রিসিভ করিয়ে নিয়ে যায়। মানে এরা বিশ্বাস করে রিসিভ করলে হয়তো কাজ হবে, অভিযোগ বাক্স দিলে কাজ হবে না। আমন্ত্রণ সংবাদ সারা দেশে, আপনাদের সাথে আমি তানজিম শাফিন আছি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে জানাবো বিস্তারিত। বৃষ্টি আর উজান থেকে নেমে আসার ঢলে লালমনিরহাটে বাড়ছে তিস্তার পানি। রোববার রাতে ডালিয়া ব্যারেজ পয়েন্টে বিপদসীমার 11 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয় নদীর পানি। তাতে 5টি উপজেলার নদী তীরের চর ও নিম্নাঞ্চল প্লাবিত হয়। ডুবে গেছে সবজি, বাদাম সহ বিভিন্ন মৌসুমী ফসলের ক্ষেত। লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার রায় জানান, আগামী 48 ঘন্টায় নদীর পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল হতে পারে স্বল্পমেয়াদী বন্যা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যারেজের 44টি জলকপাট খুলে রাখা হয়েছে। এদিকে কুড়িগ্রামে দুধকুমার নদের পানি বিপদসীমার 23 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্লাবিত নদী অববাহিকার চর ও নিম্নাঞ্চল। কিছু কিছু বাড়ি আংশিক ডুবে গেছে, তারপর চলাচলের খুব অবস্থা খারাপ। পানি বাড়তেছে খুব, বাড়ি ঘর মনে করেন বর্তমান তলার পথ। পানি প্রচুর পরিমাণ বাড়তেছে, বৃষ্টির কারণে চলাফেরার অনেক অসুবিধা। বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে লালমনিরহাটে বাড়ছে তিস্তার পানি, প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। এ বিষয়ে আরও জানাতে সহকর্মী আনিসুর রহমান যোগ দিচ্ছেন। আনিস, নিম্নাঞ্চলের অবস্থা এখন কেমন দেখছেন, একটু বিস্তারিত করে জানাবেন। যারা ক্ষতিগ্রস্ত রয়েছেন তাদের জন্য প্রশাসন কি উদ্যোগ নিল? সাফিন, আপনাকে জানিয়ে রাখি যে আসলে আমি এই মুহূর্তে রয়েছে লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছিনের কালমাটি এলাকা। আপনি এখানে একটু যদি আপনাকে দেখাতে পারি, এখানে কিন্তু প্রত্যেক বাড়িতেই হাঁটু, কোথাও আবার কোমর পরিমাণ পানি উঠে গেছে। এই পানি সব এইটি একটি রাস্তা, আমি যেখানে দাঁড়িয়েছি সেটি একটি মানুষ চলাচলের রাস্তা, সেটিতেও কিন্তু হাঁটু, কোথাও কোমর পরিমাণ পানি এসেছে। গতকাল কিন্তু তিস্তা ব্যারেজে যে পানি বিপদসীমার উপরে ছিল তা কিন্তু বেলা 12টায় কিন্তু কমে বিপদসীমার 15 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। কিন্তু এই পানিগুলো ব্যারেজের ভাটিতে যে 4টি উপজেলা রয়েছে নদী তীরবর্তী নিম্নাঞ্চল, সেগুলোতেও কিন্তু প্রবেশ করেছে, যার কারণে এই পানিগুলো বের হতে সময় লাগবে। আমি কিছুক্ষণ আগে জেলা প্রশাসক মোহাম্মদ রাশিদুল হক প্রধানের সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে আসলে এই 5 উপজেলার নদী তীরবর্তী মানুষদের কথা চিন্তা করে ইউনো বরাবরে 220 মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছেন এবং 5 লাখ টাকা দিয়েছেন, যাতে মানুষ কোনো দুর্ভোগে না পড়ে সে দেখভাল করার জন্য। তবে অতি বৃষ্টির কারণে কিন্তু এখনো কতগুলো মানুষ পানিবন্দী সেই হিসেবটা উনি দিতে পারেননি। তবে বলেছেন ইউনোরা জনপ্রতিনিধিদের নিয়ে কাজ করছেন, আর মানুষ যাতে দুর্ভোগে না থাকে সে বিষয়ে জেলা প্রশাসনের তারা পুরো জেলার বিষয় দেখভাল করছেন। আর পানি যেহেতু বিপদসীমার নিচে রয়েছে, তাই এই পানি বেশিক্ষণ বাড়িঘরে থাকে না, দেখা যায় 8-10 ঘন্টা পরে আবার অনেক সময় নেমে যায়। আর পানি উন্নয়ন বোর্ড জানিয়েছেন যে যেহেতু ভারী বৃষ্টি হচ্ছে, আবার 48 ঘন্টার মধ্যে আবার আবারও স্বল্পমেয়াদী বন্যার সংখ্যা থেকে যায়। আনিস, আপনাকে ধন্যবাদ। নিশ্চয়ই সেই খবর আমরা বিস্তারিত আপনার মাধ্যমে জানবো।
নেত্রকোনায় অতিবৃষ্টি আর পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকের ভর্তুকি তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগ উঠেছে। তালিকায় প্রকৃত কৃষকদের না রেখে প্রবাসী সহ প্রভাবশালী স্বজনদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এমন অভিযোগ ক্ষতিগ্রস্তদের। দ্রুত সংশোধনের দাবি জানিয়েছেন তারা। চলতি বছর নেত্রকোনায় অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ব্যাপক ক্ষতির মুখে পড়ে বুড়ো ফসল। কোনো কোনো এলাকায় এক মুঠো ফসলও ঘরে তুলতে পারেনি চাষিরা। ক্ষতি হওয়া এসব চাষিদের কথা চিন্তা করে কৃষকদের ভর্তুকি দেওয়ার ঘোষণা দেয় সরকার। পরে ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা তৈরি করে জেলা প্রশাসন ও কৃষি বিভাগ। তবে সেই তালিকায় ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। এখন যে আবেদন খাওয়ার জন্য ওগুলাতে কিছুগুলা দান করতে পারলাম, অনেক কষ্ট করতেছি। কৃষি কার্ড দেওয়ার কথা ছিল, আমরা ফুল কামার গাঁও একটা কার্ড পাইনি। কষ্ট বৃষ্টি দিন যাইতেছে, খায় না খায় দিন যাইতেছে। 7 জন মানুষ কামড়া আমার গরু। আমি এখন রুগী অসুস্থ। না কার্ড নাম নিছে, নাম যেমন নামটা নিয়ে জমা দিতে আমাদের কার্ডটা দিছে না। এই যে আমরা কামার গাঁও, আমার যে কৃষক, একটা কৃষক কোনো কার্ড পেল। জেলার 10 উপজেলায় প্রাথমিক হিসেবে প্রায় 70,000 ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা করে প্রশাসন ও কৃষি বিভাগ। পরে যাচাই বাছাই শেষে 40,913 জন ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা করা হয়। তবে অভিযোগ উঠেছে সেই তালিকায় মোহনগঞ্জ উপজেলার আদর্শনগর এলাকায় যুক্ত হয় মৃত ব্যক্তি ও প্রবাসীদের নাম। রয়েছে প্যানেল চেয়ারম্যান সহ প্রভাবশালী পরিবারের একাধিক ব্যক্তির নামও। একই বাবার সন্তান 2-3 জন পাচ্ছে, মৃত ব্যক্তি পাচ্ছে, আপনার যারা বাহিরে আছে রাষ্ট্রে ওরা পাচ্ছে, ঢাকা শহরে যারা আছে ওরা পাচ্ছে। আমার নাম দেয় না দিতে পারি, কত মানুষের দিছে, যারা গৃহস্থী করছেন এরা দিছে, আমার দিছে না। আমি তো পাইলামই না, আমাদের গ্রামে কেউই পাইল। আমি দুবার গেছি অফিসে, যাইলে ওরা কত বাচ্চা নাম নাই, তোমার তো নাম না গেল, তুমি যাবেন তো। তালিকার অনিয়মের বিষয়টি প্রশাসনের উপর দায় চাপালেন জেলা কৃষি কর্মকর্তা। এগুলো যেহেতু এখানে আমাদের যদি বলেন তার মন্ত্রণালয় উপজেলা কমিটি ছিল এবং ইউনিয়ন কমিটি ছিল, সর্বোপরি বাছাই কমিটি এবং মাধ্যমে সমন্বয় করা হয়েছে। বিধায় এই বিষয়টা যদি এরকম হয়ে থাকে সেক্ষেত্রে সংশ্লিষ্ট যে দপ্তর এবং আমাদের যে উপজেলা পর্যায়ে যে ইউনিয়ন মহোদয়রা আছেন তারা এই বিষয়টি দেখবেন এবং এই পিছনে কি তাদের করণীয় কী বা কী করা যায় সেগুলো তারা চিন্তা ভাবনা করবে। কয়েকটি এলাকায় অনিয়মের বিষয়টি স্বীকারও করলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা। সংশোধন করে প্রকৃত কৃষকদের তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে বলে জানান তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তার মহোদয়ের নেতৃত্বে একটা কমিটি গঠন করা হয়েছে। কমিটির মাধ্যমে যাচাই বাছাই চলছে। যদি এরকম অনিয়ম নজরে আসে তাৎক্ষণিক সেগুলো বাতিল করা হয়েছে। জেলা প্রশাসনের প্রাথমিক হিসেবে নেত্রকোনায় ঢলের পানিতে 70,000 কৃষকের 22,000 হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে, যার বাজার মূল্য প্রায় 313 কোটি টাকা। তাপস সরকার, যমুনা নিউজ। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ইট বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে 2 শ্রমিক নিহত হয়েছেন। সকালে উপজেলার মান্দারপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় ভাটা থেকে ইট বোঝাই ট্রাকটি মান্দারপুর চারগাছ এলাকার দিকে যাচ্ছিল। মান্দারপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারান চালক। ট্রাকটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান ট্রাকে থাকা 2 শ্রমিক মাসুক মিয়া ও আরমান মিয়া। আহত হন ট্রাক চালক ও হেলপারও। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সরকারি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে ময়মনসিংহে প্রায় সব সরকারি দপ্তরেই অভিযোগ বাক্স রাখা হয়েছে। পরিচয় গোপন রেখে সেখানে অভিযোগ জমা দেওয়া যায়। অবশ্য বাস্তবে এর প্রতি নেই মানুষের বিন্দুমাত্র আস্থা। জেলার বেশিরভাগ সরকারি দপ্তরে বাক্স থাকলেও অভিযোগ জমা পড়ে খুবই কম। সেবাগ্রহীতারা বলছেন অভিযোগ করলেও মেলে না কার্যকর প্রতিকার। সম্প্রতি টিআইবির জাতীয় খানা জরিপ 2025 সালের প্রতিবেদনে সেবা খাতে দুর্নীতির সূচকে ময়মনসিংহ বিভাগ শীর্ষে। এই পরিস্থিতিতে অভিযোগ বাক্সের কার্যকারিতা নিয়ে উঠেছে প্রশ্ন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল রোগীদের অভিযোগ জানাতে রাখা হয়েছে একটি অভিযোগ বাক্স। উদ্দেশ্য সেবার মান নিশ্চিত করা। এই হাসপাতালে গত 7 দিন ধরে অসুস্থ শিশুকে নিয়ে ভর্তি রয়েছেন রবিউল ইসলাম, কিন্তু জায়গা হয়েছে ওয়ার্ডের মেঝেতে। ফ্লোরে থাকতে হয়, এখানে সবকিছু, এখানে খাওয়া দাওয়া, দেখা যায় অনেক গন্ধ বা কান্নাকাটি একটা থাকে। প্রশ্ন ছিল তার এই সমস্যা হাসপাতাল কর্তৃপক্ষকে অভিযোগ বাক্সে কিংবা মৌখিকভাবে জানিয়েছেন কিনা। আমার বিশ্বাস হয় অভিযোগ জানালেও কাজ হবে না, যার কারণে মানুষ বা আমিও জানি যতটুকু এটা কাজ হয় না, যার কারণে কেউ জানাইতে চায় না। অভিযোগ বক্সটা সেখানে আসলে আমাদের
কম অভিযোগই আসলে মানে মানুষের ড্রপিং যেটা সেটা কম হয়, মানে পরেই না এরকম বলা যায়। অভিযোগ বাক্স কতটা কার্যকর তা জানতে পরিচয় গোপন রেখে জেলার কয়েকটি সরকারি দপ্তরে রাখা বাক্সে পরীক্ষামূলকভাবে অভিযোগ জমা দেয় যমুনা টেলিভিশন। এরপর অপেক্ষা। 2 সপ্তাহের বেশি পার হলেও সদর উপজেলা নির্বাচন অফিস ছাড়া অন্য কোনো দপ্তর থেকে অভিযোগের বিষয়ে কোনো ধরনের যোগাযোগ করা হয়নি। অভিযোগ বক্স আসলে জনবান্ধবের অফিসের সাথে জনগণের একটা সম্পর্ক তৈরি করার একটা খুব ভালো একটা মাধ্যম, কারণ অনেক লোকজন আছেন বা অভিযোগকারী ব্যক্তি আছেন যারা সরাসরি বলতে চান না বা নিজের পরিচয় জানাতে চান না। তাহলে অন্য দপ্তরগুলো কেন উদাসীন? উত্তর খুঁজতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা ময়মনসিংহ আঞ্চলিক অফিসে যমুনা টিভি। দেখা যায় অভিযোগ বাক্সে ঝুলছে মরিচা ধরা তালা। দেখে মনে হয় দীর্ঘদিন খোলাই হয়নি। কর্মকর্তার কাছে প্রশ্ন, শেষ কবে খোলা হয়েছিল এই তালা? প্রতি মাসে শেষে দিই আমরা ইমেল থেকে দিই, অনেকে আবার আসে সরাসরি ফিজিক্যালি আসে, এসে রিসিভ করে নিয়ে যায়। মানে এরা বিশ্বাস করে রিসিভ করলে হয়তো কাজ হবে, কিন্তু অভিযোগ বাক্স দিলে কাজ হবে না, তাই মনে করে সেই জন্য দেয় আর কি। জেলা প্রশাসন, পাসপোর্ট অফিস ও বিআরটি এর কর্মকর্তাদের দাবি, যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নের ফলে অভিযোগ বাক্সের ব্যবহার আগের তুলনায় কমে গেছে। ইলেকট্রনিক মিডিয়া ব্যবহারের ফলে মানুষ হচ্ছে যে ম্যানুয়ালি অভিযোগ দাখিল থেকে একটু বেরিয়ে এসেছে। মোবাইল মাধ্যমে জানতে পারে, একটা অভিযোগ বক্স আছে, অভিযোগ বক্সের মাধ্যমে জানাতে পারে, তবে অভিযোগ বক্সের মাধ্যমে অভিযোগ জানানোটা টেন্ডেন্সি খুব কম। আমার মনে হয় যে ইজিলি যেটা করার চেষ্টা করে, যে সরাসরি গেলাম, বললাম, করলাম, লিখতে গেলে একটু সময় লাগে। তবে সুশাসন নিয়ে কাজ করা ব্যক্তিদের মতে, দিনের পর দিন অভিযোগ করার পর দৃশ্যমান ব্যবস্থা না হওয়ায় মানুষের আস্থা কমেছে। অভিযোগ করার পর অনেকেই হয়রানির আশঙ্কাও করেন। মানুষ মনে করে যে এই বাক্সে যদি কোনো অভিযোগপত্র দেওয়া হয় আসলে এটা কেউ দেখবে না, উল্টো দিকে যিনি অভিযোগ করেছেন তিনি হয়তো কোনো না কোনো ভাবে ঝামেলায় পড়তে পারেন। অনেক মানুষ অভিযোগ বাক্সে অভিযোগ ফেলেন, সেটি দিনের পর দিন চলে যায়, এটি আসলে খোলা হয় না। এই যে মানুষ দীর্ঘদিন যাবত এটার কোনো প্রতিকার না পেয়ে আসলে আগ্রহ হারিয়ে ফেলেছে। এদিকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সাম্প্রতিক প্রতিবেদনে ময়মনসিংহ বিভাগকে সেবা খাতে দুর্নীতির শীর্ষে স্থান দিয়েছে। ফলে প্রশ্ন উঠেছে, যেখানে দুর্নীতি এত বেশি সেখানে অভিযোগ বাক্স কেন কার্যকর ভূমিকা রাখতে পারছে না? এই যে দুর্নীতির বিচার হয় না, প্রতিরোধ হয় না, প্রতিকার হয় না। অভিযোগ বাক্সের উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের কণ্ঠস্বর প্রশাসনের কাছে পৌঁছে দেয়া, কিন্তু দিনের পর দিন সেই বাক্স যদি খালি পড়ে থাকে তাহলে প্রশ্ন থেকেই যায়, মানুষ অভিযোগ করতে চায় না নাকি অভিযোগ করে প্রতিকার পায় না? অভিযোগ ব্যবস্থার প্রতি আস্থা ফিরিয়ে আনতে কার্যকর ও দৃশ্যমান উদ্যোগ নেয়ার তাগিদ সংশ্লিষ্টদের। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। হামের উপসর্গ নিয়ে 24 ঘন্টায় সিলেট ও ময়মনসিংহে মারা গেছে আরও 2 শিশু। এ নিয়ে সিলেটে হাম উপসর্গ নিয়ে মারা গেল 81 জন। জেলার হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে 74 জন। এছাড়াও হাসপাতালগুলোতে মোট ভর্তি রোগীর সংখ্যা 290। ময়মনসিংহে নতুন রোগী ভর্তি হয়েছে 23 জন, যেখানে চিকিৎসাধীন আছে 95 জন। এছাড়াও হামে আক্রান্ত রোগীদের ভিড় রয়েছে বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর ও খুলনার বিভিন্ন হাসপাতালে। কোথাও কোথাও আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকট হওয়ায় ভোগান্তি বেড়েছে রোগী ও স্বজনদের। তবে হাম নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান চিকিৎসকদের। নড়াইল যশোর সীমান্তে বুড়ি বৈভব নদের উপর ভাঙাচোরা কাঠের সাঁকোই প্রায় 50,000 মানুষের ভরসা। রেলিংবিহীন ও ঝুঁকিপূর্ণ এই সাঁকো দিয়ে প্রতিদিন পার হচ্ছে শিক্ষার্থীরা, শ্রমিক ও সাধারণ মানুষ। এদিকে বছরের পর বছর সেতু নির্মাণের আশ্বাসেই আটকে আছে এলজিইডি। কাঠের পাটাতনের বিভিন্ন অংশ ভেঙে পড়েছে নদীগর্ভে, নেই কোনো নিরাপত্তা রেলিংও। তবুও বিকল্প ব্যবস্থা না থাকায় প্রতিদিন এই সাঁকো ব্যবহার করছে হাজারো মানুষ। নড়াইল সদর উপজেলার শেখাটি ইউনিয়ন ও যশোর সদর উপজেলার বাসুন্দিয়া ইউনিয়নের মাঝখানে বয়ে গেছে বুড়ি ভৈরব নদ। স্থানীয়দের উদ্যোগে 2012 সালে প্রায় 100 মিটার দীর্ঘ ও 10 ফুট প্রশস্ত সাঁকোটি নির্মাণ করা হয়। তাদের অভিযোগ, সাঁকোটি বারবার সংস্কার করা হলেও স্থায়ী সমাধান হয়নি। এতে ঝুঁকি বেড়েছে চলাচলে, বর্ষাকালে ভোগান্তি বাড়ে কয়েক গুণ।
আমাকে সেতুটা বেচাল খারাপ, আমাকে যার সাথে আষাঢ় টাষাঢ় খাতিয়ে মেয়ে ছেলে ফেলে পড়ে যায়। এটা চালায় পারা আসলে সম্ভব না, কারণ এটা জীবনের রিস্ক আছে। কিছুদিন পর এটা ভেঙে যায়, কিছুদিন আগে ওখানে ভেঙে গেছিল, এলাকাবাসী আবার ঠিক করছে। বৃষ্টি হলে এখান থেকে পারাপার হওয়া যায় না। দারুণ ক্ষতি, হাজার হাজার লোক চলাফেরা করে, এর জন্য মানুষজন পড়ে জড়িয়ে মরে। দীর্ঘদিন ধরে এই নদের উপর স্থায়ী সেতুর দাবি এলাকাবাসীর, তবে এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি বলে অভিযোগ তাদের। আমার বয়স এই 40 বছর, এই 40 বছর আগে থেকেই এই ব্রিজটা নির্মাণ কাজ শুরু হয়েছে, কিন্তু আমরা সঠিকভাবে পারাপার ব্যবস্থা পাইনি। সরকার এমনি মাইপে জুবিয়ে দেওয়া যায়, কিন্তু কোনো মূল্যায়ন করে না। হ্যাঁ, আমরা এখানে ব্রিজ চাই, সরকারের কাছে একটা ব্রিজ চাই। এখানে ওরা প্রতিদিন চলাফেরা করে এমনি দিয়ে, মনে করেন বৃষ্টি হলে চলাফেরার সমস্যা আছে আমাদের। এলজিইডি কর্মকর্তা জানান, ভৈরব নদের উপর সেতু নির্মাণের প্রক্রিয়া চলমান রয়েছে। এই প্রস্তাবনাটা সদর দপ্তরে পাঠানো আছে ইতিমধ্যে। আভ্যন্তরীণ নৌ অধিদপ্তর থেকে তারাও জাস্টিফিকেশন করে গেছে। প্রকল্প সদর দপ্তর থেকে ডিজাইন হয়েছে। আশা করছি এটা অনুমোদন পেলে আমরা দ্রুত কাজটি শুরু করতে পারবো। বুড়ি ভৈরব নদে দুই পাড়ের প্রায় 50,000 মানুষের যাতায়াতের অন্যতম মাধ্যম এই সাঁকো। জারিন অর্নি, যমুনা নিউজ। নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর বালুয়ায় কয়েক যুগ ধরে হাজার হাজার ভূমিহীন মানুষ বসবাস করছে। নদী ভাঙনে সর্বস্ব হারিয়ে এখানে নতুনভাবে জীবন গড়লেও পাননি জমির বৈধ মালিকানা। উল্টো ভূমিদস্যুদের দখল চেষ্টা ও নানা হুমকিতে অনিশ্চয়তায় কাটছে দিন। দ্রুত ভূমি বন্দোবস্তের দাবিতে সোচ্চার চরবাসী। মেঘনার বুকে জেগে ওঠা বিস্তীর্ণ জনপদ চর বালুয়া। নোয়াখালীর কোম্পানীগঞ্জ ও চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সীমান্তবর্তী এই চর এখন প্রায় 50,000 মানুষের আশ্রয়স্থল। চরগাজী নিজামংশের একতা বাজার, ফুলমিয়া চেয়ারম্যান বাজার, বাতানি বাজার সহ বিস্তীর্ণ এলাকায় গড়ে উঠেছে বসতি। নদী ভাঙনের করাল গ্রাসে ঘরবাড়ি জমিজমা হারিয়ে শেষ আশ্রয় সন্ধানে ঠাঁই নিয়েছে হাজারো পরিবার। প্রকৃতির বৈরী পরিবেশ, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস আর প্রতিকূলতার সঙ্গে লড়াই করেই টিকে আছেন তারা। কিন্তু বছরের পর বছর বসবাস করলেও নিজেদের বসতভিটার ওপর নেই কোনো বৈধ মালিকানা। ফলে নিজ দেশেই অনেকটা অনিশ্চিত ও নিরাপত্তাহীন জীবন কাটাতে হচ্ছে এসব মানুষকে। আমাদের খাস জমি দীর্ঘ 3 বছর আগে আমাদের জরিপ হয়েছে, এই জরিপ কেন আমাদের বন্ধ হয়ে রয়েছে। আমরা নদীর বাসী, জোয়ারে বাসী, আমরা অনেক কষ্ট দুঃখ করছি ছেলে মেয়ে লই। আমাদের যদি এই জমিটা না দেয় সরকার, আমরা কই যাব? স্থানীয়দের অভিযোগ, প্রকৃত ভূমিহীনদের জমি বন্দোবস্ত না দেওয়ার সুযোগে একটি প্রভাবশালী চক্র ভুয়া কাগজপত্র তৈরি করে জমি দখলের পায়তারা করছে। এতে মামলা হামলার সংখ্যাও উচ্ছেদের ভয়ে দিন কাটছে অসহায় পরিবারগুলোর। এই জমি রক্ষা করতে গিয়ে আমাদের মা, বোন, ভাই, বেড়াদার অনেক কিছু হারাইছে। এখন আমরা জমিন মানুষ করছি, অন্য এলাকার মানুষই আমাদেরকে অত্যাচার অবিচার করতে আছে। পুলিশটি এরা পাবলিকেরা উপরে তো আই দমকারি বউ যে সবাই লই যাবে ফিডবো মারবে। চরবাসীর দাবি, সিডিএসপি প্রণোদিত তালিকা অনুযায়ী প্রকৃত ভূমিহীন পরিবারগুলোকে দ্রুত জমি বন্দোবস্ত দেয়া হোক। আমরা এখন জমি চাই, আঙ্গ ভূমিহীনের আমরা জমি চাই, আঙ্গ বাসস্থান চাই। বর্তমান সিডিএসপি আসি আঙ্গ জমিনগুলা জরিপ করে গেছে আঙ্গরে, এবং মনে করেন কোনো শুনানি দিতেছে না, কোনো কাগজপত্র দিতেছে না। ভূমিদস্যুদের হুমকি ধামকিতে দিন দিন বাড়ছে উদ্বেগ। তাই দ্রুত ভূমি বন্দোবস্তের মাধ্যমে স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কার্যকর পদক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন স্থানীয় নেতারাও। প্রতিনিধি যারা আছে, এমপি মহোদয়, মন্ত্রী মহোদয় যারা আছে, উনিজন এই এলাকাটা সচক্ষে দেখে, এটা আমাদের ভূমিহীন পক্ষের থেকে দাবি। ভূমিহীনদের এই দাবির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। প্রকৃত ভূমিহীন তারা যদি আমাদের বরাবর আবেদন করে, আমরা আমাদের যে কৃষি খাস জমি বন্দোবস্ত নীতিমালা, সেই নীতিমালা অনুযায়ী আমরা ভূমিহীন যাচাই বাছাই করে আমরা তাদেরকেও বন্দোবস্তের আওতায় নিয়ে আসব। দ্রুত ভূমি বন্দোবস্তের মাধ্যমে তাদের স্বপ্ন পূরণ এবং জীবনমান উন্নয়নে সরকার কার্যকর উদ্যোগ নেবে, এমন আশাতেই দিন কাটছে চরবাসীর। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। এ ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।